Hello everybody, welcome to the Way of Solution. 12th May 2026 গুরুত্বপূর্ণ আজকের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটা পর্বে সকলকে আরও একবার স্বাগতম জানাই। অনেক দিন ধরেই তোমাদের সাথে কন্টিনিউ করছি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব এবং আগামীতেও কন্টিনিউ করব। তো সমস্ত স্টুডেন্টস যারা যুক্ত হয়েছে আজকের আমাদের এই মে মাসের 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে সকলকে বলবো পর্বটিতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি আজকের আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেয়া হলো, জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয়। দুর্দান্ত প্রশ্ন দিয়ে শুরু করছি, জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় কবে? অবশ্যই মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তাহলে সঠিক উত্তর হবে মে মাস। 11ই মে প্রতি বছরে পালিত হয়ে থাকে জাতীয় প্রযুক্তি দিবস। এভরি ইয়ার ন্যাশনাল টেকনোলজি ডে ইজ অবজার্ভড অন 11th মে। কেন এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে? ছোট্ট করে জেনে রাখো, এই দিনটাতে 11ই মে 1998 সালে পোখরান 2 বা পোখরানে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা সংঘটিত হয়েছিল। আমরা জানি 1974 সালে প্রথম পোখরানে পারমাণবিক পরীক্ষা হয়েছিল, যেটাকে আমরা অপারেশন স্মাইলিং বুদ্ধ নামেও চিনি। 1998 সালের 11ই মে পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক পরীক্ষা হয়, যেটাকে বলা হয়ে থাকে অপারেশন শক্তি। সেটাকেই স্মরণে রেখে ডিয়ার স্টুডেন্টস প্রতি বছরে পালন করা হয়ে থাকে 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। বুঝেছো? এর পরবর্তী প্রশ্ন স্ক্রিনে। 2026 আইপিএল এ মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি করে কে রেকর্ড করলেন? 13 বলে হাফ সেঞ্চুরি, এটা আইপিএল এর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট একটা সেঞ্চুরির মধ্যে, হাফ সেঞ্চুরির মধ্যে পড়ে, মানে 50 রানের একটা ইনিংস। তো সেই 2026-এ এই বেশ কয়েকদিন আগে আমরা দেখব আইপিএল এ মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন উর্বিল প্যাটেল। চেন্নাই সুপার কিংস বা সিএসকে ব্যাটার্স উর্বিল প্যাটেল হ্যাজ ইকুয়ালড দ্য রেকর্ড for the fastest 50 in the IPL by smashing a half century of 30 balls against Lucknow Super Giants। তো লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান উর্বিল প্যাটেল মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি করেন এবং তিনি একজনের সাথে তার রেকর্ডটাকে শেয়ার করছেন, যার নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস যশস্বী জয়সওয়াল। হি শেয়ার্স দ্য রেকর্ডস উইথ যশস্বী জয়সওয়াল হু ব্রট আপ হিজ হাফ সেঞ্চুরি of 13 balls on the way to 98 not out against Kolkata Knight Riders at Eden Gardens in IPL 2023। 2023 সালের আইপিএল এ যশস্বী জয়সওয়াল মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন এবং উর্বিল প্যাটেলও সম্প্রতিকালে 13 বলে হাফ সেঞ্চুরি করেছেন। যশস্বী জয়সওয়াল তিনি 98 রানের একটা নট আউট, একটা নাবাদ তিনি কিন্তু ইনিংস খেলেছিলেন এবং ডিয়ার স্টুডেন্টস এটা কত সালে? 2023 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ভাবে এটা জেনে নেব, তাহলে দুজন ক্রিকেটার এখন কিন্তু সব থেকে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি রেকর্ড জয়েন্ট ভাবে ধরে রেখেছেন, যশস্বী জয়সওয়াল এবং উর্বিল প্যাটেল। এর পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান নৌসেনা প্রধান বা চিফ অব দ্য নেভাল স্টাফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতবর্ষের সম্প্রতিকালে নৌসেনার প্রধান বা চিফ অব দ্য নেভাল স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন কৃষ্ণ স্বামীনাথন। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ অব দ্য নেভাল স্টাফ। তো তিনি ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, তাকে সম্প্রতি আমাদের নৌসেনার প্রধান ব্যক্তি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমরা যদি দেখি বর্তমানে যিনি নৌসেনার প্রধান আছেন, তিনি তার যে কার্যকাল সেটা এই মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তারপর থেকে ইনি কিন্তু চিফ অব দ্য নেভাল স্টাফের সম্পূর্ণ দায়িত্বটা পাবেন। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন আন্তর্জাতিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে একটি মৌ স্বাক্ষর করেছে? সম্প্রতিকালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই একটা আন্তর্জাতিক ব্যাংক যার নাম ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক
ইসিবি সেই ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। কেন? দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক অন সানডে, রবিবারে তারা দুজনে সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা স্বাক্ষর করেছে aimed at enhancing cooperation in the field of central banking, কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা আরো উন্নত, আরো ক্লিয়ারেন্স ভালো করার জন্য বা ভালো একটা ব্যবস্থা গড়ে তোলার জন্য একে অপরের সহযোগিতামূলক যাতে সহযোগিতায় আসতে পারে বা সহযোগিতা করতে পারে সেই জন্য এই মৌটা সম্প্রতিকালে তারা স্বাক্ষর করেছে। এর পরবর্তী প্রশ্ন, প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় কবে? প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। সঠিক উত্তর হচ্ছে 12ই মে প্রতি বছরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। দেখো, ইন্টারন্যাশনাল নার্স ডে on 12th May held each year on the anniversary of Florence Nightingale's birth. তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে একজন নার্সিং এর জননী হিসাবে পরিচিত। এনাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প নামে আমরা তাকে চিনি। তো লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে নার্সিং এর জননী হিসাবেও আমরা চিনি, তার জন্মদিন 12ই মে এবং এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। সম্প্রতি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যকে ভারতের ডিপ টেক ক্যাপিটাল হিসাবে গড়ে তোলার জন্য লক্ষ্য ঘোষণা করেছেন? ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। দেখো, সিএম যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কমিটস টু মেক ইউপি অ্যাজ ইন্ডিয়াস ডিপ টেক ক্যাপিটাল। তিনি উত্তরপ্রদেশকে ভারতবর্ষের ডিপ টেক ক্যাপিটালে পরিণত করার কথা সম্প্রতিকালে ঘোষণা করেছেন। এরপরে আমাদের 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নে কি বলা হচ্ছে, সবাই একটা করে পর্বটিতে লাইক করে ফেলো তো দেখি দ্রুত। সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে মেটিওরিটিক্যাল সোসাইটি, মেটিওরিটিক্যাল মানে হচ্ছে ডেয়ার স্টুডেন্ট ধূমকেতু, ঠিক আছে, এটাকে আমরা ধূমকেতু সোসাইটিও বলতে পারি। তো সেই আন্তর্জাতিক ধূমকেতু সোসাইটির ফেলো নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন? মেটিওরিটিক্যাল সোসাইটি বা আন্তর্জাতিক ধূমকেতু সোসাইটির ফেলো নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন সম্প্রতিকালে কুলজিৎ কৌর। কুলজিৎ কৌর মারহাস তার ফুল নেম, বিকামস ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ফেলো টু মেটিওরিটিক্যাল সোসাইটি। তো তিনি প্রথম মহিলা হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন, ভারতবর্ষের প্রথম মহিলা হিসাবে নিযুক্ত হয়েছেন এই মেটিওরিটিক্যাল সোসাইটি বা ধূমকেতু সোসাইটিতে এবং ইতিহাস গড়েছেন সম্প্রতিকালে। 2026 সালের মে মাসে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিট অনুষ্ঠিত হতে চলেছে নতুন দিল্লিতে, ভারতের রাজধানী। ইন্ডিয়া উইল হোস্ট দ্য 4th ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট অন 31st May 2026 in New Delhi in collaboration with the African Union Commission. তো আফ্রিকান ইউনিয়ন কমিশনের সহযোগিতায় বা তাদের সাথে সম্প্রতিকালে আমাদের ভারত হোস্ট করতে চলেছে, 31শে মে হোস্ট করতে চলেছে নতুন দিল্লিতে এই বছরের অর্থাৎ 2026 সালের চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিট। খুব ভালো কথা। আচ্ছা, এখানে যে আফ্রিকান ইউনিয়নের কথা বলা হচ্ছে এটা একটু জেনে রাখো। আফ্রিকা ইউনিয়ন কমিশন এটা স্থাপিত হয়েছিল 2002 সালে। আফ্রিকার বিভিন্ন কান্ট্রিকে নিয়ে এটা তৈরি হয় এবং এটা সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? খাতায় নোট করে নাও, এর সদর দপ্তর অবস্থিত আছে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে।
আদ্দিস আবাবা যেটা ইথিওপিয়ার রাজধানী, সেখানে অবস্থিত আছে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, আমরা জানি সূর্যকান্ত ভারতবর্ষের প্রধান বিচারপতি বর্তমানে, এবং তিনি হচ্ছেন ভারতবর্ষের 53তম চিফ জাস্টিস, তাই তো? তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 53তম প্রধান বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি বিচার প্রক্রিয়ার ডিজিটালাইজেশনের জন্য কোন উদ্যোগটি চালু করেছেন? বিচার প্রক্রিয়াকে আধুনিকীকরণ বা ডিজিটালাইজেশনের জন্য যে উদ্যোগটি তিনি সম্প্রতি চালু করেছেন তার নাম কি? ওয়ান নেশন ওয়ান কেস ওয়ান ডাটা, ডিজিটাল জাস্টিস মিশন, নাকি ই কোর্ট 2.0? সঠিক উত্তর হচ্ছে ওয়ান কেস ওয়ান ডাটা। তার মানে কি? তার মানে একটা কেসের জন্য একটাই তথ্য। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজেআই সূর্যকান্ত লঞ্চেস ওয়ান কেস ওয়ান ডাটা ইনিশিয়েটিভ অ্যান্ড এআই চ্যাটবট সুসহায়। তো তিনি ওয়ান কেস একটা কেস একটাই তথ্য বা ওয়ান কেস ওয়ান ডাটা ইনিশিয়েটিভের সাথে সাথে একটা এআই চ্যাটবটও লঞ্চ করেছে যার নাম সুসহায় চ্যাটবট। কে লঞ্চ করেছে? সূর্যকান্ত লঞ্চ করেছেন, যিনি ভারতবর্ষের সম্মানীয় প্রধান বিচারপতি। চলো, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্নটা প্র্যাকটিস করব। সকল স্টুডেন্টসকে বলবো পরবর্তীতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। টিডব্লিউএস একাডেমিতে চলে এসেছে পিএসসি মিসলেনিয়াসের ফাউন্ডেশন ব্যাচ। যারা অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। অলরেডি সেখানে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সমস্ত স্টুডেন্টস তারা ক্লাস সেখানে করছে। তো ইচ অ্যান্ড এভরিবডি, সমস্ত স্টুডেন্টসকে বলবো যে পরীক্ষাকে তুমি টার্গেট করছো সেই পরীক্ষার ব্যাচ তোমরা এখানে পেয়ে যাবে। যদি তোমার পছন্দ হয় তো তুমি ব্যাচে অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো। এছাড়া ফ্রি টেস্ট দিতে বা অন্যান্য বিভিন্ন মক টেস্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি পিডিএফ ইত্যাদি পেতে হলে অবশ্যই আমাদের অ্যাপটিকে ডাউনলোড করো দ্রুত, টিডব্লিউএস একাডেমি অ্যাপ। চলো, প্রথম প্রশ্ন স্ক্রিনে। মাধবপুর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? মাধবপুর মেলা প্রতি বছর অনুষ্ঠিত হওয়া একটা মেলা। এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে গুজরাটে। NH-44 তৈরির জন্য কয়টি জাতীয় মহাসড়ক একত্রীভূত করা হয়েছিল? NH-44 বা ন্যাশনাল হাইওয়ে 44, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। তো এই জাতীয় সড়কটি 7টি জাতীয় সড়ককে মিলে তৈরি হয়েছে, 7টি জাতীয় মহাসড়ক একত্রীভূত করে তৈরি করা হয়েছে। এটা যদি দেখি আমাদের ভারতবর্ষের শ্রীনগর থেকে শুরু হয়, শ্রীনগর থেকে শুরু হচ্ছে NH-1 থেকে এবং ডিয়ার স্টুডেন্টস কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এত বড় একটা রোড তো তৈরি করা সম্ভব নয়, তো 7টা জাতীয় সড়ককে মার্চ করে NH-44 তৈরি করা হয়েছে। আচ্ছা, এর যদি আমরা দেখি মোট দৈর্ঘ্য কত, ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম জাতীয় সড়ক, তো মোট দৈর্ঘ্য একটু কিন্তু আমরা মনে রাখবো, এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 3700 প্রায় 45 কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ। বুঝেছো? এটাকে আমরা আগে মানে NH-44 হওয়ার আগে পুরনো একটা অন্য নামে চিনতাম। এটাকে পুরনো নাম দেয়া হতো NH-7। ঠিক আছে, এরপরের প্রশ্ন। নিচের কোন রাজ্য ভুটানের সাথে সীমানা ভাগ করে না? ভুটান আমাদের ভারতের প্রতিবেশী দেশ। ভারতের উত্তরে অবস্থিত আছে ভুটান, ভারতের উত্তর দিকে অবস্থিত ভুটান। ভুটান ভারতের প্রতিবেশী দেশ। যাই হোক, এই ভুটানের রাজধানী থিম্পু আমরা সকলেই জানি, আর ভুটানের মুদ্রা হচ্ছে গোল্ডরাম বা নুলট্রাম। ভুটানের সাথে ভারতের 4টে রাজ্য সীমানা শেয়ার করে। ঠিক আছে, একটা রাজ্য হচ্ছে অবভিয়াসলি পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আরেকটা রাজ্যের নাম হচ্ছে অসম রাজ্য।
শুধু সীমানা ভাগ করে না মেঘালয় রাজ্য। মেঘালয়ের সীমানা আছে কার সাথে? মেঘালয়ের শুধুমাত্র বাংলাদেশের সাথে সীমানা আছে, আর কোনো দেশের সাথে কিন্তু সীমানা নেই। কোন নেতা আমাদের CR ফর্মুলা দিয়েছিলেন? চক্রবর্তী, রাজাগোপালাচারী বা রাজাগোপালাচারী, মহাত্মা গান্ধী, তিলক আর CR দাস। CR দাস মানে এখানে চিত্তরঞ্জন দাসের কথা বলা হচ্ছে, যিনি দেশবন্ধু নামেও পরিচিত ছিলেন। CR ফর্মুলা অ্যাকচুয়ালি দিয়েছিলেন রাজাগোপালাচারী, যিনি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন এবং শেষ গভর্নর জেনারেলও তিনি ছিলেন। দেখো CR ফর্মুলাটা কি, 1944 সাল, হ্যাঁ, সেই সালে হলো চক্রবর্তী গোপালাচারী কর্তৃক একটি রাজনৈতিক সমঝোতা পরিকল্পনা প্রকাশ করা হয়, যেটাকে আমরা CR ফর্মুলা বলছি, যা কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দীর্ঘদিনের যে বিরোধ ছিল সেই বিরোধ মেটানোর জন্য তৈরি করা হয়েছিল। একে রাজাজি ফর্মুলাও বলা হয়। আচ্ছা, এর মূল বৈশিষ্ট্যগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। মূল প্রস্তাব এর ভিতরে দেয়া হয়েছিল সহযোগিতা। মুসলিম লীগ ভারতের স্বাধীনতা দাবিকে সমর্থন করবে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হবে সেখানে কংগ্রেসের সাথে যোগ দেবে। আচ্ছা, গণভোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে একটি গণভোট হবে, যেখানে জনগণ ঠিক করবেন তারা পৃথক রাষ্ট্র চান কিনা। আচ্ছা, যৌথ ব্যবস্থা। যদি দেশভাগ হয় তবে প্রতিরক্ষা, যোগাযোগ ও বাণিজ্য, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভারত পাকিস্তান যৌথভাবে পরিচালনা করবে। আর শর্ত একটা দেয়া হয়েছিল, এই সমস্ত বিষয় তখনই কার্যকর হবে যখন ব্রিটিশরা ভারতকে পূর্ণ স্বাধীনতা বা ফুললি ইন্ডিপেন্ডেন্ট প্রদান করবে, পূর্ণ স্বরাজ আমাদেরকে দেবে, তখন কিন্তু এই বিষয়গুলো কার্যকর হবে। এটাকে CR ফর্মুলা বলা হয়। এটা চক্রবর্তী রাজাগোপালাচারী দিয়েছিলেন 1944 সালে। বাট এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি মুসলিম লীগের চিফ প্রধান ছিলেন, তিনি কিন্তু গ্রহণ করেননি। রায়গুণাকার কোন কবিকে বলা হয়? কোন কবিকে রায়গুণাকার বলা হয়? ভরতচন্দ্র রায়কে রায়গুণাকার বলা হয়। আচ্ছা, ভরতচন্দ্র রায় কে ছিলেন? ভরতচন্দ্র রায় রায়গুণাকার নামে পরিচিত ছিলেন। ইনি অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা, তাই তো? অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা, তার নাম রায়গুণাকার ভরতচন্দ্র রায়। আচ্ছা, তাকে ভরতচন্দ্র রায়কে রায়গুণাকার উপাধি কে দিয়েছিল জানো? কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায়, তিনি কিন্তু তাকে এই উপাধিটা দিয়েছিলেন, রায়গুণাকার উপাধি। পৃথিবী যদি তার নিজের অক্ষের উপর হেলে না থাকতো তবে কি হতো? পৃথিবী আমরা জানি তার নিজের অক্ষের উপরে একটা 66.5 ডিগ্রি কোণ করে কিন্তু হেলে আছে। তো এই যে পৃথিবী নিজের অক্ষের উপরে হেলে আছে, এটা যদি হেলে না থাকতো আমাদের পৃথিবী, তাহলে কি হতো বলো তো দেখি? পৃথিবী তার অক্ষের উপরে হেলে না থাকলে কি হতো? সঠিক উত্তর হচ্ছে ঋতু পরিবর্তন হতো না। এই যে ঋতু পরিবর্তন, শীত, গ্রীষ্ম, বর্ষা, এইটা কিন্তু আমরা দেখতে পেতাম না। ঋতু পরিবর্তন হয় পৃথিবী তার অক্ষের উপরে হেলে আছে সেই কারণেই। থার্মোমিটারে পারদের বিকল্প হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? থার্মোমিটারে আমরা জানি পারদ যদি উষ্ণতা পায় খুব দ্রুত কিন্তু থার্মোমিটারের মধ্যে সম্প্রসারণ হতে পারে এবং তার মাধ্যমে আমরা কতটা টেম্পারেচার সেটা বুঝতে পারি। বিশেষ করে ক্লিনিক্যাল থার্মোমিটারের ক্ষেত্রে যখন জ্বর মাপা হয় দেখবে পারদের স্তম্ভটা একটু উঁচু হয়ে যায়। তো থার্মোমিটারে পারদ সবসময় আবার ব্যবহার করা যায় না, পারদের বিকল্প হিসেবে একটা জিনিসের ব্যবহার করা যেতে পারে, সেটার নাম হচ্ছে গ্যালিনস্টান। গ্যালিনস্টান। চিংড়ি কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? বলো। চিংড়ি একটা জলজ প্রাণী, আমরা জানি। আমরা চিংড়িকে জলের পোকা নামেও চিনি, তাই তো? চিংড়িকে কিন্তু ফার্স্ট অফ অল এটাকে মাছ বলা হয় না, তো এটা মাছ নয়। চিংড়ি হচ্ছে আর্থাপোডা পর্বের। আর্থাপোডা মানে হচ্ছে সন্ধিপদী। সন্ধিপদীর যদি আরো কিছু উদাহরণ দিই, মাকড়সা, তারপরে তোমার হচ্ছে ওই আরশোলা, এগুলো সব সন্ধিপদীর মধ্যে পড়ে। তো সেই পর্বের মধ্যেই কিন্তু চিংড়িটাও পড়ে, হ্যাঁ। তো আর্থাপোডা চিংড়ি মাছটা।
মোলাস্কা তো আমরা জানি, যেগুলো হচ্ছে তোমার ওই তোমার যেগুলোর উপরে খোলক থাকে, শক্ত খোলক, শামুক ঝিনুক, মোলাস্কা। আচ্ছা, কডাটা মানে হচ্ছে যেগুলো মেরুদণ্ডী প্রাণী, যেমন মানুষ, গরু, ভেড়া, ছাগল যা আছে কডাটার মধ্যে পড়ে, এগুলো মেরুদণ্ডী গুলো। আর অ্যানিলিডা হচ্ছে কি, অ্যানিলিডা হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, যেমন কেঁচো, কেঁচো একটা অ্যানিলিডার মধ্যে পড়ে। নিচের কোনটি কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী স্থান? কর্ণাটক রাজ্যের একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে হাম্পি, তাই তো? এটা 1986 সালে ঐতিহ্যবাহী স্থান ঘোষিত হয়। বুঝলে? আচ্ছা, এটা 1986-তে ঘোষিত হয় এবং এটা কোথায় আছে? তুঙ্গভদ্রা নদীর তীরে আছে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। যদি কোনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়তে থাকে তবে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে বা কি করে? আজকে বেশি কোশ্চেন্স করব না, আমার একটু শরীরটা খারাপ আছে। হ্যাঁ, আমরা বাকি কোশ্চেন্স পরে আলোচনা করব, আজকে 10টাই কোশ্চেন্স প্র্যাকটিস হবে। যদি কোনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়ে, তাহলে ক্রমাগত ইনফ্লেশনটাকে কমাতে আমরা কি করতে পারি, বা আমাদের কেন্দ্রীয় ব্যাংক মানে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করতে পারে? রেপো রেট বাড়াতে পারে। রেপো রেট বাড়ালে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে? রেপো রেট বাড়ালে তোমার অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ, বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে ঋণ নেয় সেটাকে রেপো রেট বলি। মনে করো এসবিআই সে ঋণ নিচ্ছে আরবিআই এর কাছ থেকে 5.25% সুদের হারে। আবার এসবিআই সাধারণ মানুষকে ঋণ দিচ্ছে, ঠিক আছে, পাবলিককে তারা ঋণ দিচ্ছে কত পার্সেন্টে? ধরো 8%-এ ঋণ দিচ্ছে, তারা এখানে প্রায় তোমার হচ্ছে 3%-এর একটু কম, তারা কিন্তু এখানে মুনাফা করছে, হ্যাঁ কি না? সো এখানে ডের স্টুডেন্টস আমরা দেখবো কি 2.75%-এর কাছাকাছি তারা মুনাফা করছে। তো এখন আরবিআই যদি রেপো রেটটা বাড়ায়, এসবিআই রেপো রেট বাড়িয়ে দেবে, সুদের হার বেড়ে যাবে, সাধারণ মানুষের কাছে লোন নেওয়ার জন্য কিছু থাকবে না। তো তখন কি হবে? আস্তে আস্তে টাকার সরবরাহ কমে যাবে, মুদ্রাস্ফীতিটাও কমে যাবে বলে মনে করা হয়, বা কমে যাবে। এটা অর্থনীতির একটা খুব ওতপ্রোত জিনিস। ইনফ্লেশন বাড়লে আরবিআই রেপো রেট বাড়িয়ে দেয়, এর ফলে টাকার সরবরাহ কমে যায়। আচ্ছা, এটা বাড়ির কাজ দিয়ে রাখি। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো। আজকের ক্লাসটি এত দূরই আমরা কন্টিনিউ করছি, বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেক্সট দিনে আলোচনা করব। আজকের পর্বটিতে কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট পর্বে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে, বাই।